শুভ বিকেল। কেমন আছে শিশু কিশোর বন্ধুরা? পরীক্ষা নিয়ে নিশ্চয়ই বেশ ব্যস্ত। তোমাদের ব্যস্ত সময় আরও আনন্দময় ও তথ্যবহুল করে তুলতে আমাদের আয়োজন কানেস্তারা। কানেস্তারা তোমাদের মতামত ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সাজানো। প্রথমেই দেখে নেই কি কি থাকছে আজকের পর্বে। ছুটি, স্কুল ভর্তি ও এলাকা কোটা, পাটের ব্যাগের ব্যবহার, ওয়েদার দ্য নিউজ এবং আমার চোখে আমার কথা। সবাই কি পড়ার টেবিলে পরীক্ষার রুটিনটা নিয়ে রেখেছো? এক একটি পরীক্ষা দিচ্ছ আর অপেক্ষার প্রহর গুনছো কবে পরীক্ষা শেষ হবে আর ছুটি হবে। তোমাদের অপেক্ষার কথা চিন্তা করে আমরা আজকের মূল বিষয় রেখেছি ছুটি। ছুটি নিয়ে পরিকল্পনা তো শুনবই, সাথে ঘুরে আসবো কিছু দর্শনীয় স্থান থেকে। সমাপনী পরীক্ষা শেষের দিকে, সবার মনে উকি দিচ্ছে পুরো বছর ধরে পরিকল্পনা করে রাখা ইচ্ছেগুলো বাস্তবে রূপ দেওয়ার আশা। পরীক্ষার পর আমার এক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, সেটা হলো আমার খালাবাড়ি টাঙ্গাইল। কোনো শীতকাল আসতেছে, ব্যাডমিন্টন খেলার একটা প্রবণতা থাকবে সবার মধ্যে। ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি, তারপর এখন তো বর্তমানে বেশি গেমস আছে, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, ওইটা খেলা। আমি অবশ্যই চেষ্টা করব যে টেস্ট পেপারগুলো সলিউশন করার, আর যেই সব ব্যাপারে মানে যেসব বিষয়গুলোতে আমার গ্যাপ আছে সেগুলো ফিল আপ করার। মা বাবার সাথে ঘুরতে যাব, মালদ্বীপস। গ্রামে যাব, দাদাদের সাথে সময় কাটাবো। আমার সিলেবাস কভার করতে হবে। গ্রামে যাব, তারপর আব্বুর অফিস থেকে ঘুরতে নিয়ে যাবে, ওইখানে যাব। কক্সবাজার গিয়ে বিচের মধ্যে ক্রিকেট খেলতে পারলে অনেক ভালো হয়। মন বারবার ফিরে যায় গ্রামের দিকে, সবুজের দিকে। সারা বছরের ক্লান্তি জোড়াতে পারে এমন জায়গার অভাব নেই এই দেশে। ব্যস্ততাকে একটু গুছিয়ে রেখে মা বাবার সাথে ঘুরে আসো। একশো ২০ কিলোমিটার দীর্ঘ সাগর সৈকতের অপরূপ লীলাভূমি কক্সবাজার। মায়াময় হিমছড়ি, ইনানের পাথুরে প্রবাল তট আর হাজার বছরের ঐতিহ্য মাখা এই কক্সবাজারের টানে ছুটে আসে অসংখ্য পর্যটক। বাবা মায়ের সাথে আসা শিশুরা অবাক চোখে দেখে সৃষ্টির অপরূপ এই বিস্ময়। আমি আম্মুর সাথে আসছি, আমার খুব মজা লাগছে। আমি কক্সবাজার সমুদ্র সৈকতে এবার প্রথম আসলাম, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমাদের বিনোদনের জন্য যদি আরো কিছু থাকতো তাহলে আমাদের আরো অনেক ভালো লাগতো। এখানে অনেক সুন্দর জায়গা, মানে অনেক সুন্দরী, সেজন্য আমার অনেক ভালো লাগতেছে। আমাদের এখানে যদি পার্ক থাকতো তাহলে আমাদের ভালো হতো, আমাদের এখানে অনেক খেলাটা থাকতো। তবে কক্সবাজারে ঘুরতে আসা এই শিশুদের আনন্দ বিনোদনের জন্য নেই মানসম্পন্ন শিশু পার্ক অথবা অন্যান্য আয়োজন, যা তাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে পারে অনেক বেশি। এখানে আসছি, খুবই ভালো লাগছে সাগর দেখে, কিন্তু মানে বাচ্চাদের জন্য অন্য কোনো রাইড, অন্য কোনো পার্কটার বেশি থাকলে বেশি ভালো লাগতো। পানিতে ভিজতে বাচ্চারা অনেক মজা পায়। তারপরে হিমছড়ি পাহাড়ে গেলাম, ওখানে বাচ্চারা অনেক মজা করলো। যাও বনে গেলাম, ওখানে মজা করলো, বেড়াইলো, ঘুরলো, দৌড় পারতেছে। বাচ্চাদের খাওয়ার যেটা আছে সেটা খুব সমস্যা। ক্যাপ্টেন কক্সের নামে নামাঙ্কিত কক্সবাজার সময়ের হাত ধরে এখন অনেক বেশি আধুনিক, অনেক বেশি আন্তর্জাতিক। তবে পর্যটনের এই অপার সম্ভাবনাময় স্থানটিতে শিশু কিশোরদের জন্য আলাদা বিনোদনের সুযোগ না থাকায় প্রকৃতির কাছাকাছি এসেও শিশুদের সময়গুলো অনেক সময়ই হয়ে পড়ে বেশ আনন্দহীন। প্রকৃতির অকৃত্রিম লীলাভূমি সিলেট। পাহাড়, ঝর্ণা, হাওর বাওরের সৌন্দর্যে চোখ জুড়ায় সকল বয়সের মানুষের। আর সিলেট বললে যে শব্দটি চলে আসে তা হচ্ছে মাজার। সিলেটের অনেকগুলো মাজারের মধ্যে একটি হচ্ছে হজরত চাশনি পীরের মাজার। আর এই মাজারের মজার বানর এই মাজারটিকে অন্য মাজারের থেকে আলাদা করে তুলেছে তাদের চঞ্চলতায়। মাজারে পুণ্যের আশায় ভিড় জমানো মানুষেরা বানরের জন্য নিয়ে আসি আলাদা করে খাবার দাবার। এই বানরগুলো চঞ্চল হলেও দুষ্ট নয় একেবারেই। আশপাশের মানুষের কোনো ক্ষতি না করে এই মাজারের প্রাঙ্গণে চলে তাদের যত আহ্লাদীপনা।
রাজশাহী থেকে ঢাকা মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত পুঠিয়া রাজবাড়ি। বিশাল চত্বরে রয়েছে 5টি নজর কাড়া প্রাচীন মন্দির। পুঠিয়া বাজারে প্রবেশ করতে হাতের বাম পাশে শিবসাগর নামে একটি দিঘি পড়বে। দিঘির দক্ষিণ পাড়ে বড় শিব মন্দির অবস্থিত। মন্দিরের মূল কক্ষের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দেয়ালে একটি করে খিলান প্রবেশপথ আছে। প্রবেশপথে বেলে পাথরের চৌকাঠ ব্যবহৃত হয়েছে। উত্তর পাশে অবস্থিত দিঘিতে নামার জন্য বাঁধানো আছে ঘাট। ঘাটের ওঠানামার জন্য আলাদা সিঁড়ির ব্যবস্থাও আছে। পাঁচানী জমিদার বাড়ির রানী ভুবনময়ী দেবী এটি নির্মাণ করেন। 1823 সালে মন্দিরটির নির্মাণ কাজ আরম্ভ হয়। 1830 সালে ভুবনেশ্বর শিব মন্দির স্থাপিত হয়। সমাপনী পরীক্ষা শেষ হওয়ার আরেকটা অর্থ হচ্ছে নতুন ক্লাসে ভর্তি হওয়া। অনেকে এই সময় নতুন স্কুলে ভর্তি হয়। এবার ভর্তি বিষয়ে একটি প্রতিবেদন। স্কুলগুলোতে সমাপনী পরীক্ষা শেষ হয়ে এলো। জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। রাস্তার যানজট, পরিবহন ব্যবস্থার বেহাল দশা হতে কিছুটা স্বস্তি পেতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় রাজধানীর প্রতিটি স্কুলে যেন 40% এলাকা কোটা রাখা হয়। অর্থাৎ বিদ্যালয়ের সেবাদান স্থানে বসবাসরত শিক্ষার্থী যেন থাকে মোট ভর্তিকৃত শিক্ষার্থীর 40%। অনেকগুলো স্কুল আছে, ছোটোখাটো স্কুল আছে, সরকার বেতন দিচ্ছে, এমপিভুক্ত স্কুল, সরকারের অনেক টাকা খরচ হচ্ছে, কিন্তু সেই সকল বিদ্যালয়ে ছাত্রছাত্রী পড়তে যাচ্ছে না। ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ থাকলে সকল বিদ্যালয়ে ভর্তির বিষয়টা সমতা বিধান থাকবে। রাজধানীতে প্রতি বছর প্রাথমিক ও মাধ্যমিক ক্লাস মিলে প্রায় 2 লক্ষের মতো শিক্ষার্থী নতুন ক্লাসে ভর্তি হয়। সেই শিক্ষার্থীদের এই বিষয়ে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া। ভালো হইতেও পারে, নাও হইতে পারে, কারণ হচ্ছে একটা এলাকার মধ্যেই যে হচ্ছে ওই স্কুলের জন্য উপযুক্ত একটা স্টুডেন্ট থাকবে এটা তো কোনো কথা না। নাও থাকতে পারে, আবার হইতে পারে যে বাইরে থেকে হচ্ছে অনেকগুলা আসতে পারে যারা হচ্ছে এই স্কুলের জন্য যোগ্য। এই জন্য এলাকা ভিত্তিক মনে করি না যে হচ্ছে 40%টা অনেক উপযুক্ত। এলাকা অধিকাংশ কিশোররাই একটা নিজস্ব স্কুলে, তারা তাদের চেনা স্কুলে ভর্তি হবে এবং তাদের যেই ভয়টা থাকবে স্কুল সম্বন্ধে, নতুন স্কুল, সেটা তাদের ভয়টা অনেকটাই কেটে যাবে। ওই এলাকায় তো কোনো ভালো স্কুল নাও থাকতে পারে, তারা যদি অন্য এলাকায় ওর চেয়েও ভালো স্কুলে যেতে চায় তাহলে তো সেটা তাদের অধিকার, তারা যেতেই পারে। যদি ওই 60 জন আর 40 জনকে একসাথে করে প্রপার যে এডুকেশন দেওয়া যায় হইল গিয়ে, তাহলে এটা ভালো হবে। দূরের স্কুলে সন্তানকে আনা নেওয়া করতে চলে যায় মায়ের সারাটা দিন। বাড়তি খরচ আর নিরাপত্তার দুশ্চিন্তা তো রয়েই গেল। তার কিছুটা হলেও লাঘব হওয়ার আশা অভিভাবকদের। প্রচণ্ড জ্যাম, যার জন্য কাছে হলেও স্কুল যাওয়া আসাটা সুবিধা হয়। আরেক দিকে যে ভালো স্কুলগুলো একটা লিমিটেড এলাকায় হলে ভালো স্টুডেন্টরা চান্স পাবে না, সেটা একটা অসুবিধা আমার কাছে মনে হয়। অবশ্যই মানটা উন্নয়ন করতে হবে, আর যদি উন্নয়ন না করতে পারে তাহলে আমাদের কষ্ট করে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যেখানে ভালো স্কুল থাকবে, ভালো মানের স্কুল, সেখানে আমাদের আসতে হবে। সরকারি সিদ্ধান্তের ভালো ফলাফল পেতে হলে সব বিদ্যালয়কে সমানভাবে সেই নিয়ম মেনে চলতে হবে বলে মনে করেন শিক্ষকেরা। বিকেন্দ্রীকরণ আসলেই দরকার, যে ভালো ভালো স্কুলগুলো তারা একচেটিয়া একটা বাণিজ্য পরিণত হয়েছে, যে তারা অভিভাবক এবং বাচ্চাদের সেন্টিমেন্ট নিয়েও কিন্তু তারা দেখা যাচ্ছে যে খেলছে অনেক। তখন এলাকা ভিত্তিক একটু পিছিয়ে পড়া দুর্বল স্কুলগুলোর প্রতিও সরকার একটু নজর দিবে। এই সিদ্ধান্তের ফলেই পিছিয়ে পড়া স্কুলগুলো সরকারের নজরে আসলে সব স্কুল ভালো শিক্ষার্থী পেলে শিক্ষার্থী অভিভাবক এর সুফল পাবে বলে আশা করা যায়। সত্যি ভালো সিদ্ধান্ত থেকে ভালো ফলাফল পেতে হলে প্রয়োজন সবার সমান অংশগ্রহণ। পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করতে হলেও প্রয়োজন সবার সহায়তা আর সচেতনতা। পলিথিনের ব্যবহার দিন দিন আমাদের পরিবেশকে ঠেলে দিচ্ছে ভয়াবহ বিপর্যয়ের দিকে। বাজারঘাট থেকে শুরু করে খাদ্যজাত পণ্যের মোড়ক কিংবা দৈনন্দিন ব্যবহার পরিবেশে ফেলছে মারাত্মক ক্ষতিকর প্রভাব। প্রতিদিন ব্যবহার করা এসব পলিথিন জমা হচ্ছে আমাদের চারদিকে। পলিথিনে পানির কারণে অনেক মশা এখানে আবদ্ধ হয়, এরপর অনেক ময়লা পানি ওখানে জমে থাকে, কিন্তু কেউ কিছু করে নাই। এগুলি মানুষরা ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দেয়, তাই মাটিতে এগুলি পচে সমস্যা হয় মাটি, এজন্য আমাদের এগুলি ব্যবহার করা নিষেধ।
সম্প্রতি ধান, চাল, গম, ভুট্টা সহ মোট 6টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এ লক্ষ্যে মোড়কীকরণে পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 পাশ করা হয়েছে, কিন্তু পূর্বের পলিথিন নিষিদ্ধের আইন মানছে না কেউ। কিছু রাখার জন্য ফ্রিজে টমেটো, কাঁচামরিচ এসব রাখার জন্য ইউজ করি। পাটের তৈরি বস্তা, ব্যাগ, কাগজের তৈরি বিভিন্ন জিনিস এগুলো ব্যবহার করি। এগুলি বাদ দিয়ে আমাদের উচিত যে অল্টারনেটিভ যেমন পাটের ব্যাগ ইত্যাদি ব্যবহার করা উচিত। শিশুরাও মনে করছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যবহার ঠেকাতে প্রয়োজন নিজেদের সচেতনতা। এখন এটা যদি আমরা ভালো করে সবাই সতর্কিত হই তাহলে আর ব্যবহার করব না। এটা নিষিদ্ধ যখন, তখন এটা আমাদের মেনে চলাই আসলে ভালো। এটা যেহেতু বলা হয়েছে যে নিষিদ্ধ, এই জন্য তাদেরও বলবো যে এটা তোমরা নিষিদ্ধ, এটা তোমরা ইউজ করো না, যেহেতু এটা দূষিত করে পরিবেশ। আইন থাকা সত্ত্বেও প্রতিদিন আইন অমান্য করে বহুলভাবে পলিথিনের ব্যবহারের বিরুদ্ধে শিশুরাও যথেষ্ট সচেতন। তবে ছোটদের দাবি পরিবেশকে আরও বাসযোগ্য রাখতে এ বিষয়ে বড়দের সাথে সাথে সরকারকেও এগিয়ে আসতে হবে। এবারের পর্ব বাদাদা নিউজ। ইকিউডারের বন্ধুরা জিমনেশিয়ামে গিয়ে রপ্ত করছে মজার সব কলাকৌশল। লাফালাফি, ডিগবাজি যদি সুন্দর আর স্মার্ট খেলার অংশ হয় কি মজা, তাই না? এই খেলা আবার যেমন তেমন খেলা না, জিমন্যাস্টিক্স। এটি একটি শারীরিক কলাকৌশল যা খেলোয়াড়ের শারীরিক গঠন ঠিক রাখতে আর সুস্থ থাকতে সাহায্য করে। আমি জিমন্যাস্টিক্স পছন্দ করি, এটি আমাকে স্বাধীনচেতা হতে উৎসাহিত করে। পাঁচ থেকে 8 বছরের মধ্যে জিমন্যাস্টিক্স শুরু করে দেওয়া বুদ্ধিমানের কাজ, কারণ এই সময়টায় আমাদের শারীরিক গঠন সহজ, পরিবর্তনশীল থাকে। বিভিন্ন কলাকৌশল আয়ত্ত করা যায় খুব সহজে। এবারে সবচেয়ে মজার পর্ব, তোমাদের ভিডিও করা, তোমাদের পাঠানো, তোমাদেরই নিউজ, আমার চোখে আমার কথা। এবারের গল্প পাঠিয়েছে খুলনার বন্ধুরা। আজ আমরা আমাদের পর্বে যেটা বাংলাদেশে আমরা আজকে এই পর্বের একটি লক্ষণ যেটা আমাদের কাছে আছে সেটা হলো যে যানজট। চলুন আমরা দেখি যানজটের বিষয়টি আজকে কেমন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক গাড়ি, ভ্যান, অটোরিকশা ইত্যাদি একসাথে চলছে, ফলে রাস্তায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। আমরা এখান থেকে ভালোভাবে স্কুলে আসতে পারি না, তারপরে আসতে গিয়ে অনেক কষ্ট হয়। তারপরে এখান থেকে অনেক ধুলাবালি আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসের ভেতর যায়। আমাকে তো ক্ষতি হয়, ক্ষতি হলে এরা মনে করেন ক্ষমতা। রাস্তাটা খুবই চওড়া, কিন্তু অবৈধভাবে রাস্তার মধ্যে টেম্পু পার্কিং করা হয়েছে, তাই প্রায় 10 থেকে 15 ফুট জায়গা দখল করে আছে। এতে করে গাড়ি ওভারটেক করার সময় অনেক সমস্যা হয়, মাঝে মাঝে সংঘর্ষও হয়। আপনারা তো দেখছেন আপনি যানজটের জন্য আমাদের রাস্তায় কি অবস্থা। তোমরাও তোমাদের আশেপাশের যে কোনো সমস্যা, ভালো মন্দ, সাফল্যের গল্প ভিডিও করে report@kanestara.com এ মেইল করে পাঠিয়ে দাও। এছাড়াও যে কোনো মতামত জানাতে এবং জানতে ব্রাউজ করতে পারো www.kanestara.com এ। এছাড়াও আমাদের SMS করতে পারো 01515610610 এই নম্বরে। ফেসবুক পেজ কানেস্তারা লাইক দিয়ে সাথে থাকো, সচেতন থাকো, ভালো থাকো। দেখা হবে আগামী পর্বে। শুভ সন্ধ্যা।